সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্তিতে সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও তার অগ্রগতি সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছেন, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ বা সংস্কার সেরে ফেলতে হবে। এই সময় তিনি আরও বলেন, এই সংস্কার হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। বিএনপি চেয়ারম্যানের অভিযোগ এবং সরকারের অবস্থান, এই বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় জন আকাঙ্ক্ষা। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। কয়েকদিনের মধ্যে ইসি গঠন, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকের লুটপাটে আরও ২ বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এবং রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমানো হবে শুল্ক, পেঁয়াজ চিনির দাম নাগালে রাখতে তৎপর এনবিআর। স্বর্ণ চোরাচালানে জড়িত এয়ারলাইন্সের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। আপনারা প্রধান শিরোনামগুলো দেখলেন। এর প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব জন আকাঙ্ক্ষা নিয়ে। আমি প্রথমেই জনাব নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। আপা, আপনি গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি কম দিয়ে কিছু কিছু বিষয় হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে। আজকে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের প্রেক্ষিতে তার এই বক্তব্য আসলে কেন এসেছিল এবং ভাষণের পরে এই বক্তব্যে আসলে বিএনপি স্টিক করবে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি ওখানে ছিলাম গতকালকের ওই মিটিংটায়, যেটা বলেছিলেন যে আপনার যা চাইছে চাপিয়ে দিচ্ছে যে সরকার, এটা কিন্তু সত্য কথা। সরকার যে চাপিয়ে দিচ্ছে, দেখেন আপনি এতগুলো সংস্কারের করলো 10টা, হ্যাঁ, তারা কিন্তু বিএনপি সহ অন্য অন্য দলদের সেইভাবে ডাকেনি। যখন সংস্কারের কাজ শুরু হতে গেল 1 অক্টোবর থেকে, 2 অক্টোবরে তারা হঠাৎ মনে করলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত। বসলেন একটা মানে গয়ারহ বসা, যেটাকে বলে যে সবাইকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় দিয়ে ইয়েস নো ভেরি গুডের মধ্যে রেখে দিলেন। এটা তো হতে পারে না। না তাদের অভিজ্ঞতা আছে, না তাদের ওই ধরনের কর্মকাণ্ড মানে যে করবে ওই 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 জায়গাগুলো ওইভাবে স্টাডি আছে। সো এখানে রাজনৈতিক দলগুলো যেহেতু কাজ করবে, সাফার করা বা সুবিধা নেওয়াটা রাজনৈতিক দলই ভোগ করবে। সেখানে রাজনৈতিক দলকে সাথে রেখে এই সংস্কারগুলো প্রতিনিয়ত সব সময়ের জন্য প্রত্যেকটা ব্যাপারে, কারণ পরবর্তীতে ভুগতে হবে বা সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলাই কিন্তু এটা সাফার করবে বা সুবিধা পাবে। তো তাদের সঙ্গে কথা বলাটা উচিত ছিল, কিন্তু কেন তারা কথা বলছে না, বলে নাই, আমরা জানি না। যখন কালকে এই ধরনের কথা উঠলো, আজকে কিন্তু হঠাৎ করে 100 দিনের সফলতা ব্যর্থতায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমরা দেখলাম উনি বললেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তবে প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। এটার অর্থটা আসলে আমি 2 কলম রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, পাশাপাশি বহুদিন রাজনীতির কর্মী। আমি এটা বুঝলাম না যে ওই যে বিচার মানি তালগাছটা আমার। তো উনি আজকে সুন্দর দিয়ে দিতে পারতেন একটা। আমার কথা হলো অ্যাপ্রক্সিমেট ডেট, উনি নির্বাচনের ডেট কালকেই দিক, এটাও আমরা বলি না। সংস্কার তো এটা প্রয়োজনীয় জিনিস এবং এটা চলমান, এটা সারা জীবন চলতে থাকে। বলেছেন যে কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করা হবে এবং তারপর তারাই আসলে নির্বাচনের বিষয়টা। দেখেন, নির্বাচন কমিশন ঘোষণা করবে, এটা আরো আগেই করা উচিত ছিল।
আপনার কিছুদিনের মধ্যে ঘোষণা করবে, এবং তারপরে উনি যদি বলতেন আরও ভালো হতো। ওনার বক্তব্যে আজকে দৃঢ়তা ছিল, এটা ভালো লেগেছে। কিন্তু উনি যদি বলতেন যে এই নির্বাচন কমিশন দিয়েই আমরা নির্বাচনের প্রক্রিয়াটা শুরু করব, উনি কিন্তু এই কথাটা বলেছে, তবে প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। তো এই যে প্রয়োজনীয় সংস্কারটা, প্রয়োজনীয় সংস্কার বলতে কি বুঝেছেন উনি জানেন না। এটা কিন্তু এখানে কিন্তু আরেকটা আপনার মানে থেকে গেল, গলত থেকে গেল, যে এটা আসলে আমরা রাজনীতিবিদ, আমরা কিন্তু থরি মাছ নাছুই পানির মধ্যে নাই। আমরা কিন্তু যা বলার জনগণ কিন্তু স্পষ্ট কথা শুনতে চায়। আর রাজনীতিবিদরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কথা শুনেই কিন্তু জনগণের দুয়ারে যাবে বা কাজ শুরু করবে বা বলবে একটা কথা। এখন তারা একরকম কথা বলবে, উপদেষ্টারা একরকম কথা বলবে, দুটো তো হতে পারে না। দুটো হলে এখানেই সমস্যা হবে। সেই জন্য আমরা বলছি যে আরেকটু ক্লিয়ারলি উনি যদি বলতেন সবার জন্য ভালো হতো। এবং এই যে ধরেন ওনারা যে চাপিয়ে দিচ্ছেন, এই যে যেমন ধরেন যে প্রথমে যে উপদেষ্টারা ছিলেন সেটা না হয় বুঝলাম যে একটা এরকম একটা গণ অভ্যুত্থানে এই ধরনের একটা 3 দিন পরে সরকার গঠন করতে হয়েছে, কে কিভাবে এসছে আমরা জানি না, পিছনে কে কলকাঠি নেড়েছে জানি না। কিন্তু পরবর্তীতে যখন 2-3 জন নিলেন, আমরা কিন্তু দেখলাম আওয়ামী লীগের প্রেতাত্মারাই আবার আসছে। তারাই কিন্তু, তো আওয়ামী লীগের এক মুখে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আরেক মুখে আওয়ামী লীগরা যদি পুনর্বাসিত হয় এবং ভালো ভালো জায়গায় পুনর্বাসিত। আপনি দেখেন প্রশাসনে 12,31,000 সামথিং প্রশাসনিক কর্মচারী আছে, সেইখানে 10.5 লক্ষই আপনার আওয়ামী লীগের দ্বারা নিয়োগকৃত বা আওয়ামী লীগের সময় থেকে তাদের CSRS জানা সবার। তো তাদেরকে তো সরাতে পারেই নাই। বিভিন্ন জায়গায় যে কাজগুলো সেটা কিন্তু আওয়ামী লীগের মাধ্যমেই হচ্ছে এখনো। এবং আওয়ামী লীগের প্রথম উপদেষ্টা কমিটির মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে, এবং পরবর্তীতে যাদেরকে দিল তারা তো আওয়ামী লীগের এই 5ই আগস্টের পরবর্তী মামলার আসামি পর্যন্ত উপদেষ্টা হয়েছে। তো এটা কি এই জাতির জন্য ভীষণভাবে কলঙ্কজনক অধ্যায় না? অবশ্যই আমি মনে করি যে সেটাই। তো এটা ভুল হতেই পারে, মানুষ কাজ করলেই ভুল হয়। ওনারা যদি এই কথাগুলো জনগণের কাছ থেকে শুনে যদি ওনারা যদি ডিসিশন নিত, তাহলে আমরা বলতাম যে চাপিয়ে দিচ্ছে না। ওনারা তো জনগণকে জোর করে চাপিয়ে দিচ্ছে। সরকার আসলে ঠিক সঠিকভাবে কাজ করতে পারছে না। হ্যাঁ, জন আকাঙ্ক্ষা পূরণে সরকার কি সঠিকভাবে কাজ করতে পারছে না? অবশ্যই পারছে না। অবশ্যই জনগণ সরকারের সাথে প্রথমেই রাজনৈতিক দলদের যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে বসলে, এবং বাংলাদেশের প্রথিত বুদ্ধিজীবীদের নিয়ে যদি বসতেন, বিভিন্নভাবে মানুষ কিন্তু অভিজ্ঞতা এবং কাজের ধারা হিসেবে কিন্তু মানুষ শিখতে চায় বা করতে চায়। ওনারা কিন্তু সেটা করেন নাই, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে চাপিয়ে দিতে চাচ্ছে। চাপিয়ে প্রায় সব জায়গাতেই এরকম চাপিয়ে দিয়েছে। আপনি দেখেন যে চুক্তিভিত্তিক নিয়োগ আওয়ামী লীগের সময় ছিল, এটা কিন্তু খুব একটা ভালো কিছু ছিল না। তারপরে তারা অনেকটাই বাদ দিয়ে কি করেছে, তারা নিজেরাও চুক্তিভিত্তিক নিয়োগ করেছে। এই যে চুক্তিভিত্তিক, তাহলে এই চুক্তিভিত্তিক নিয়োগের আগে তো একটা ডিসিশন নেওয়া দরকার ছিল যে আমরা এটার কি করতে পারি, কারোর সাথে আলোচনায় বসা দরকার ছিল। যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হতো, তখন কিন্তু সব দল বসে কিন্তু কয়েকটা নাম অ্যাপ্রক্সিমেটলি দিয়ে তারপরে ঠিক করতো যে কে তুলনামূলক নিরপেক্ষ। প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে সাপোর্ট করে, এটা যেমন সত্য, কিন্তু বিবেকের তাড়নায় কিছু কিছু মানুষ কাজ করে, এটাও তেমনই সত্য। এখানে কিন্তু আমরা বিবেকের তাড়নার চেয়ে আবেগের তাড়নাটা কি বেশি দেখছি। এই আবেগের তাড়না যখনই বেশি হবে তখনই কিন্তু ভুল হতে বাধ্য হবে। এই ভুলটা কিন্তু আমরা 15 বছর ভুলে আমরা ভরাক্রান্ত ছিলাম, আমরা অন্যায় ভরাক্রান্ত ছিলাম। আমরা অন্যায়ের স্তূপে দাঁড়িয়ে আজকে যদি আবারও অন্যায় করি, তাহলে আমাদের লাভটা কি হলো? আমরা এই কথাটাই বলতে চাই। আজকে দেখেন, আমি শেষ করছি এটা বলে যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এই সরকারের উপদেষ্টাদের নিয়ে তারাও কিন্তু এখন সোচ্চার হয়েছে এই জায়গাগুলায়। এবং দেখেন যে প্রত্যেকটা ছাড় দিতে এমন হয়েছে যে অন্যায়কেও ছাড় দিতে হচ্ছে তাদেরকে। এই যে আপনার গত কয়েকদিন যাবৎ যে আপনার এই যে আহত ছাত্ররা যে আন্দোলনটা করছে, সেটা কিন্তু অনেক আগেই কিন্তু এইটা দাবানলটাকে কিন্তু নিভিয়ে দিতে পারতো চাইলেই সরকার। এটা নিয়ে তো আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দাবি করেছে আনসার লীগের মতো আহতি লীগ ফিরে আসছে। হ্যাঁ, ফিরে আসছে কিনা, এটা যদি আগেই তারা করতো, তারা কি কাজ করেছে সেটাই তো আমরা বুঝতে পারছিলাম না। অন্তত আহতদের জন্য যদি একটা সংস্কারের বের করতো, যে 10টার সাথে আরো একটা, তাদের কাজ হতো যে কোথায় কোথায় আহত হয়েছে। এই যে 2024 সালে বিজ্ঞানের এত উন্নয়নের জোয়ারের মধ্যে যদি আমি আমার আহত আর নিহতদের খুঁজে না পাই, আমি আমার শহীদদের এবং পঙ্গু যোদ্ধাদের আমি খুঁজে না পাই,
তাহলে তো এটা দুঃখজনক। তাহলে তো আপনার কাছ থেকে আমরা আবার আপনার শুনবো। ওই আমি কি একটু বলে আহত লীগ আবার ফেরত আসবে, এটাই স্বাভাবিক। জনাব ডক্টর সাব্বির আহমেদের কাছে যেতে চাই। যে বিষয়গুলো নিয়ে নীলুফার আপা বললেন যে সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি পারছে না। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল এই অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে, তার মধ্যে অন্যতম ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত কিংবা দুর্নীতির বিরুদ্ধে একটা সুন্দর ব্যবস্থাপনা। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে এবং গবেষক হিসেবে কি মনে করেন যে সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হলো কিংবা ব্যর্থ হলো? কারণ জনগণের অংশ বললে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অরাজনৈতিক যে শক্তি আছে তারাও তো জনগণের অংশ। ধন্যবাদ আপনাকে এবং যারা এই আলোচনা শুনছেন। আমি আহ, নীলুফার আপার আলোচনার সূত্র ধরেই আমি যদি বলতে চাই যে আহ, রাজনৈতিক সংস্কারের কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা এই আহ, রাজনৈতিক সংস্কার প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে তারা ব্যর্থ হয়েছেন। এটা পরিষ্কার ওনার বক্তব্য থেকে এটা যারা বেরিয়ে আসছে। আমারও এই বিষয়ে সম্পূর্ণ একমত এবং ওনারা বলছেন, দৃঢ়তার সাথেই বলছেন যে নির্বাচন কমিশন গঠন হবে এবং সংস্কার শেষেই নির্বাচন দেওয়া হবে। তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যে রাজনৈতিক সংস্কারগুলো হবে, আমি অন্য সংস্কারগুলোর কথা বলছি না, এই রাজনৈতিক সংস্কারগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করতে পারবেন না। এই রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন করবে যে সরকারটি নির্বাচিত হবে পরবর্তী নির্বাচনে, তাদেরকেই কিন্তু সেটা করতে হবে। সুতরাং এখানে কিছুটা মানে কথার ফাঁক রয়ে গেছে। এটা নিয়ে মানুষের মধ্যেও প্রশ্ন আছে যে সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, জি জি জি, এই সরকারের যে ব্যান্ডেড কিংবা যে ক্ষমতা, সেই ক্ষমতায় আসলে তারা সংস্কার করে সেটা পাশ করানোর সুযোগ আছে কিনা? তারা একটা হয়তো সংস্কারের একটা রূপরেখা দিতে পারবেন, এই পর্যন্তই ওনাদের কাজ। যেটা আমরা 90-এর সময়ও কিছুটা দেখেছি যে যে টাস্কফোর্স রিপোর্টের মাধ্যমে যে সংস্কারের কথা বলা হয়েছে, মানে সেটা কি শুধু সুপারিশ হবে? এটা সুপারিশই তো হবে, কারণ এটা তো আলটিমেটলি বাস্তবায়ন করবে তো নির্বাচিত সরকার, যারা পরবর্তী সংসদ গঠন করবে। সেই সংসদই কিন্তু এটা এটা তাদের দায়িত্ব, কিন্তু এটা অন্যদের দায়িত্ব না। এই বিষয়টি তো পরিষ্কার একদম। আর আপনি যে জন আকাঙ্ক্ষার কথা বলছেন, নিঃসন্দেহে এই 5ই আগস্টের পরে দেশে যে অবস্থা তৈরি হয়েছিল, যে অনিশ্চয়তা, অস্থিরতা, অস্থিতিশীলতা, সেই জায়গায় উন্নতি হয়েছে নিঃসন্দেহে, আমরা সেটা কথা বলছি না। কিন্তু আমরা জনমনে যে আশঙ্কাগুলো দেখছি, বিশেষ করে 2-3টা বিষয়ে। একটা হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতির যে চাপের ফলে আমাদের এই নিম্ন শ্রেণীর মানুষ সমাজের তারা কিন্তু ভুগছে। এবং আমরা প্রতিনিয়ত যখনই এই টেলিভিশন, যখন আমরা টক শোতে আসি, যারা আমাদেরকে চেনে তারা বলে দেয় যে আপনারা অন্ততপক্ষে বাজারের কথাটা গিয়ে বলবেন। হ্যাঁ, আজকেও একজন বলছিল যে বাজারের কথাটা বলবেন। তো এই যে জায়গাটাতে খুব দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখছি না এখন পর্যন্ত। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকারকে গুরুত্বের সাথে প্রায়োরিটি দিয়ে এটাকে বিবেচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও কিন্তু এক ধরনের ভয়াবহ আস্থাহীনতা আমরা সাধারণ জনগণের মধ্যে দেখেছি। আপনি নিশ্চয়ই দেখেছেন গতকালকে বা সম্ভবত পরশুদিন আজিমপুরে যে ডাকাতিটা তো হলো, সেই ডাকাতরা ঘরে ঢুকে একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত নিয়ে গেছে। ব্যক্তিগত জায়গা থেকে ছিল। হ্যাঁ, সে যে জায়গা থেকেই হোক, কিন্তু ঘটনাটা তো ঘটেছে আর কি। তো এই ধরনের ঘটনা কিন্তু আরও ঘটছে। সুতরাং এই সমস্ত জায়গায় যদি কোনো উন্নতি না করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই মানে আপনার এই সরকারের প্রতি জনগণের আস্থা দিন দিনই কমতে থাকবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এবং এটার মধ্যে যেমন আমরা কিছুদিন আগেও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প একটা টুইটের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটি সামনে নিয়ে এসছেন। আমরা আজকের পত্রিকা থেকেও, আজকের প্রথম আলো পত্রিকাও দেখলাম যে তারাও এই ধরনের একটা নিউজ করেছে। কিন্তু আমি ঠিক পরিষ্কার নই, বা আমরা কেউ শিওর না যে আসলে এই ঘটনার কংক্রিট প্রমাণটা কোথায়।
যে কোথায় কি ঘটেছে সেটা কিন্তু আমরা জানি না। ধরুন এটা যদি ফেকও হয়ে থাকে তাহলে এই বিষয়ে সরকারের একটা পরিষ্কার অবস্থান নেওয়া উচিত। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এটা চলমান এবং এটা চলবে সামনের দিনগুলোতে। সুতরাং বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্রে বাইরের একটা এলিমেন্ট শক্তিশালীভাবে কাজ করবে। এটাকে মাথায় রেখে যদি এই সরকার না কাজ করে সেটা তাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকির কারণ হবে বলে আমি মনে করি। আপনার কাছে আরেকবার ফিরতে চাই, আন্তর্জাতিক ক্ষেত্রে ষড়যন্ত্র চলমান, যেটা গতকালকে তারেক রহমান তিনিও বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে, দেশি এবং আন্তর্জাতিক দুটোর কথাই তিনি বলেছেন, যদি নজর দিতে ব্যর্থ হয় তাহলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি মনে করে এই আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটা সরকার কিভাবে মোকাবেলা করার সুযোগ তৈরি করতে পারে? দেখেন, সরকার এই জায়গায় মোকাবেলা করার অনেক রকম রেস করতে পারে। প্রথমে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনার আভ্যন্তরীণ কড়াকড়ি আরোপ করতে হবে। সরকার যেমন ধরেন ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগ কিন্তু কয়েকজন এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সাবেক সব এই পতিত সরকারের এরাই শুধু পালিয়ে যেতে পেরেছে। তাও কিভাবে গেল আমরা কিন্তু শুনেছিলাম 600-650 লোক কোনো একটা জায়গায় আছে অ্যারেস্টেড হিসেবে, বাট আমরা পরে আর তাদের দেখতে পাইনি। পরে আমরা তাদের বিভিন্ন বিদেশের পার্কে, রেস্তোরাঁয়, আপনার কি বলে শপিং মলে, এইসব জায়গায় আমরা দেখেছি খুশ গল্প করতে। এই মানুষগুলো সমস্ত বিশ্বে, তাদের তো টাকার কোনো শেষ নাই, কারণ তারা এত বেশি টাকা পাচার করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছে। সেই টাকা দিয়ে তারা এখন বিভিন্নভাবে লবিস্ট নিয়োগ করছে, বিভিন্নভাবে টাকায় কিনা হয়, ছোটোবেলা পড়েছিলাম, সেটা তারা করছে। আর দেশের যে ঘাপটি মারা যে আওয়ামী লীগগুলো, তারা তো যারা সুবিধাভোগী, যারা হালুয়া রুটির ভাগ খেয়েছে 15 বছর 16 বছর, তারা কিন্তু সব ওইভাবেই আছে, প্লাস প্রশাসন যন্ত্র সবই যখন আছে। এই কারণেই আপনি দেখেন, এই কারণেই আইন শৃঙ্খলা ঠিক হচ্ছে না, এই কারণেই আপনার আনসার লীগের যাত্রা শুরু হচ্ছে, আহত লীগের যাত্রা শুরু হচ্ছে বিভিন্নভাবে প্রতিদিন কিন্তু আপনার দেশে এবং বিদেশে এই যে জিও পলিটিক্স সঙ্গে যোগ দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ফোনের কথোপকথন শুনতে পাচ্ছি। আমরা ওইখান থেকে অর্ডার করা হচ্ছে, এইখানে কার্যকর করা হচ্ছে। এই যে এই জায়গাগুলা যেহেতু হাতের পাঁচ আমার হাতের মধ্যে আছে, আমি কিন্তু চাইলে এখানে আপনার অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তো সেগুলোও কিন্তু এক ধরনের আরেক সমস্যা সৃষ্টির কারণ। এবং পাশাপাশি যারা আছে তাদেরকে যদি ওইভাবে আইনের শাসনের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবং বিদেশে যারা যেভাবে আছে তাদের ওই দেশগুলোর সাথে, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বিদেশের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, এবং উনি চাইলে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে ওনার যেভাবে সারা বিশ্বে, উনি চাইলে কিন্তু এটার একটা বিহিত উনি খুব তাড়াতাড়ি করতে পারে, যদি উনি আপনার শক্তিটা প্রয়োগ করার চেষ্টা করেন, চিন্তা করেন। এখন উনি যদি চিন্তা না করেন তাহলে তো আর হবে না, এটা তো আমি বা আপনি করে রাখতে পারবো না। এখন উনি কি ভাবছে, ওনারা কি ভাবছে, ওটা কিন্তু খোলাসা আমাদের সাথে হয় নাই। আমরা এটুকু শুনেছি যে পাশের দেশে যে আমাদের পতিত সরকারের যে মেনজন আছে তাকে আনার ব্যবস্থা করা হবে, হচ্ছে কোথায়, আমরা কিন্তু কাগজে কলমে দেখছি না। আমরা কাজের গুরু আপনার শুধু মুখে মুখে শুনছি, আমরা গোয়ালে গিয়ে দেখতে পাচ্ছি না। আজকেও কিন্তু এটা নিয়ে আলাপ হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আহ্বান জানানো হবে। গতকাল বে অফ বেঙ্গল যে কনফারেন্সটি হলো, সেখানে একটা সাইড টেবিলে একটা আলোচনা হয়েছিল, সেখানে ভারতীয় কিছু মানুষ ছিলেন এবং বাংলাদেশের কিছু মানুষ ছিলেন গুরুত্বপূর্ণ। সেই আলোচনায় কিন্তু আপনি যদি দেখে থাকেন যে আলোচনাটা হয়েছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে। তো সেখান থেকে যে বক্তব্যটা এসছে যে সরকার যদি দাবি করে তাহলে সেটা নিয়ে আলাপ হতে পারে, এখন তো সরকার দাবি করে নাই। ভারত এই ক্ষেত্রে এই দেশের মানুষেরও কিন্তু একটা আকাঙ্ক্ষা, যারা কিনা আন্দোলন করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হোক, ভারত আসলে এই জায়গায় কতটুকু ভূমিকা রাখতে পারে, কিংবা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের ভূমিকাটা কি হতে পারে? আপনি ইতিহাসের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের সাথে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এবং যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাসন জার্মানি থেকে যখন তিনি ফিরে আসছিলেন দেশে, তিনি আসার পথে কিন্তু ভারতেই আশ্রয় গ্রহণ করেছিলেন, এবং সেখান থেকেই কিন্তু
আহ, বাংলাদেশে আসেন। এটা একটা বিষয়, এই ইতিহাসটা আমরা সবাই কম বেশি জানি। আরেকটা বিষয় হলো যে ভারতের কংগ্রেস, আমরা প্রণব মুখার্জির কথা জানি, আমরা জ্যোতি বসুর কথা জানি, যে এই স্তরের নেতৃবৃন্দের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক তাদের রয়েছে। সুতরাং ভারতের ওই যে মানে রাজনৈতিক এলিটদের একটা সফট কর্নার ওনার প্রতি রয়েছে এবং ওনার পরিবারের প্রতি রয়েছে। তো সেই জায়গা থেকে এবং বিগত 15 বছরে যে পরিমাণ মানে কুইট প্রোকো হয়েছে ভারতের সাথে এবং সম্পর্কের ক্ষেত্রে, প্রধানমন্ত্রী বলেছিলেন তৎকালীন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। এক্স্যাক্টলি। তো সেই কারণ থেকে তাদের কাছে একটা নৈতিক দায়বদ্ধতা আছে শেখ হাসিনার, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে। সুতরাং সেই দায়বদ্ধতা থেকেই হয়তো তাকে তারা রক্ষা করতে চাইবে। কিন্তু চূড়ান্ত বিচারে ভারত, আমি যতদূর ভারতকে বুঝি বা ভারতকে উপলব্ধি করি, যে চূড়ান্ত বিচারে তারা কি জাতীয় স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবে, আমার কিন্তু সেটা মনে হয় না আর কি। জাতীয় স্বার্থ, ভারতের জাতীয় স্বার্থের সাথে এই ইস্যুটা কম্প্রোমাইজ করবে কি না সেটা কিন্তু এই বিষয়ে আমার সন্দেহ আছে আর কি। হয়তো এটার একটা সমাধান হবে আর কি, কিন্তু সেটা সঠিক একটা আইনি প্রক্রিয়া। ভারতের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে বাংলাদেশের, সেই এক্সট্রাডিশন ট্রিটির আওতায় তাকে আনতে ফিরিয়ে আনা হবে। যাবে। তো সেটা নিয়ে একটা দুই ধরনের ব্যাখ্যা আছে। আমাদের দিক থেকে আমরা বলছি যে সেই সুযোগটা আছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে কিছু বিষয় আছে যেটা দিয়ে তারা আবার ওনাকে নাও পাঠাতে পারে। তো আমরা এটা আমাদের জন্য অপেক্ষা করে দেখতে হবে যে বিষয়টা সরকার কিভাবে অফিসিয়ালি চাওয়ার পরে কি কিভাবে ব্যাপারটা অ্যাড্রেস দাঁড়ায়। করে আর কি। মনিয়াপ, আপনার কাছে আরেকটু আসতে চাই। আপনি কথা বলছিলেন প্রথমে যে সংস্কার বিষয়ে, হুম। এবং আপনার কথায় যেটা, এবং জনাব সাব্বির আহমেদের কথা যেটা পরিষ্কার হলো যে এই সরকার সংস্কারের যে রূপরেখা কিংবা সুপারিশ কিংবা প্রজ্ঞাপন যাই করুক না কেন, সেটা রাজনৈতিক দলকেই বাস্তবায়ন করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে ক্ষমতায় আসবে, সংস্কারের যে কাঠামো কিংবা যে সংস্কারগুলো এই সরকার করতে চাইছে তার অনেকগুলোই নানা কারণে রাজনৈতিক দলগুলোর পক্ষে হয়তো করা সম্ভব হবে না। তো এই সংস্কারগুলো হয়ে যাওয়াটা রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগে ভালো না খারাপ হবে? দেখেন, এটা সংস্কার তো আসলে একটা লেন্দি প্রসেস। আপনি চাইলে এখানে আলোচনা হবে, সমালোচনা হবে, কোনোটা খারিজ হবে, কোনোটা ইনক্লুড হবে। তো সেই জায়গায় সংস্কারের সাথে আমি ইলেকশন, নির্বাচনটা গুলিয়ে ফেলা মনে করি। এটার সাথে এটা যায় না। যতটুকু হবে প্রাইমারি সংস্কার আপনি করে, আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ রাজনীতিক, যেমন আমি আপনাকে প্রমাণ দিই, ১/১১ সরকারের সময় কয়েকটা সংস্কার হয়েছিল। তার মধ্যে একটা সংস্কার নারীর ক্ষমতায়নে। ওখানে বলা হয়েছিল যে ২০২০ নাগাদ ৩৩% নারী, মানে একদম আপ টু বটম পর্যন্ত রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। সেটা কিন্তু ২০২০-এ এসে রাজনীতিবিদদের কেউই কিন্তু এই কোটাটা পূরণ করতে পারে নাই, বিধায় আবার ২৫ পর্যন্ত এটা টেনে নিয়ে গেছে। তো এই যে সংস্কারের যে জিনিসগুলো চাইলেই কিন্তু মানে আপনার ইলেকটেড সরকার এসে আবার চেঞ্জ করতে পারে। এই চেঞ্জ করতে করতে কিন্তু আপনার সংবিধানের মধ্যেও ষোড়শ সপ্তদশ সংশোধনী চলে গেছে। তা এইখানে আপনার সংস্কার যাই করুক না কেন রাজনীতিবিদদের জন্যই করতে হবে, তাদেরকে বাদ দিয়ে করা সম্ভব না। করলেও ওই যে আবার সংশোধনী হয়ে যাবে, কারণ হা জয়যুক্ত হয়েছে এটার শক্তি কিন্তু ভীষণ বেশি। কারণ এখানে একজন পলিটিক্যাল সায়েন্সের টিচার আছেন আমার সাথে। তো এই হা জয়যুক্ত হয়েছে সাথে কোনো শিক্ষা, কোনো দীক্ষা, কোনো মেধা কিছুই ডিপেন্ড করে না। এখানে এত শক্তিশালী বর্তমান সরকার তো এই জায়গাটাতেই পরিবর্তন করতে চাচ্ছে। এই জায়গাটাতে যে পরিবর্তন করতে চায়, আপনার একটা জিনিস দেখেছেন, বিএনপি একটা রেইনবো নেশনের একটা 31 দফা দিয়েছে, আপনার প্রকাশ করেছে গত বছর জুলাই, 1 বছর আগে যখন এই কোটা আন্দোলনের কিছুই ছিল না। সেইটা যদি আপনি দেখেন, ওইখানে বিএনপি কিন্তু নিজ থেকেই অনেক সংস্কার করেছে। যে সংস্কারগুলো আপনার বৈষম্য বিরোধী ছাত্রের কোনো একজন ছাত্র বলেছিলেন যে আমাদের মুখের কথাটা তারেক রহমান সাহেব তার নিজের মুখ দিয়ে প্রকাশ করে। এরা ছোট মানুষ, এরা অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা যদি ওই চিন্তাই না করতাম, আমরা কিন্তু পরিস্থিতি থেকে মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আপনি আমাদের নেতার বক্তব্য, তার কাজ, তার ধরন কাজের
সব কিছু মিলে যদি আপনি যত শত্রুই হন না কেন, আপনাকে চুলচেরা হিসাব করে বলতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার সাথে বাংলাদেশের সিংহভাগ মানুষ রয়েছে, ভোটার রয়েছে, তারপরেও কিন্তু আমরা জনগণের পালস নিয়ে কাজ করি, এবং জনগণের পালস নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু আমাদের কেউ বলে দেয় না, আমরা নিজেরাই এই সংস্কারগুলো করেছি। আমাদের বিভিন্নভাবে বিশেষজ্ঞ মহলরা এই কাজগুলো করেছে অনেক বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বললেন এবং বিএনপির সংস্কার একটা রূপরেখা তারা তৈরি করছে, পরিবর্তনের একটা ধারায় যাচ্ছে। সেটার পাশাপাশি আমরা যদি সংবাদ মাধ্যমগুলোতে দেখি, গতকালকেও পাবনাতে 2 গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন। তো এই যে বিএনপির যে পরিবর্তনের ধারায় তৃণমূলকে কি সম্পৃক্ত করা যাচ্ছে কিনা? দেখেন, একটা জিনিস আমি আপনাকে বলি, আমি ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই, আমি জানি না কার এটা পক্ষে বিপক্ষে যাবে। অনেক দিন একটা দল, অনেক দিন কিছু না পাওয়া এবং অনেক কষ্ট করা, এবং এইখানে যে দখল টখলের অনেক কিছু বলেন, অনেক কিছু কিন্তু তারা পুনর্দখলই করার। ধরেন আমার জায়গা দখল করে নিয়ে গেছে একজন, আমার বাড়ি ঘর সব দখল করে নিয়ে গেছে, অফিস দোকান সব নিয়ে গেছে। সেই জায়গায় আমি যখন, কবে আমাকে পুলিশের কোনো নিজেদেরই শৃঙ্খলা নাই এখন, তারা রাস্তায় দাঁড়িয়ে তামসা দেখে, তারা এখন কোনো কিছু ধরে না। সেই জায়গায় আমাকে কে ফিরিয়ে দিবে এই জিনিসগুলো? হয়তো কখনো কখনো নিজেই নিজের জিনিসটা পুনরুদ্ধার করতে গিয়েছে। আমি তার মানে বলছি না যে কিছুই হয় নাই, বড় দল হতেই পারে 2-4 জায়গায়। আমার সংখ্যা লঘিষ্ঠ নিয়ে কাজ না, আমার সংখ্যা গরিষ্ঠ নিয়ে কাজ। তো সেইখানে আর আমাদের হাতে কোনো মানে ওই ডান্ডাটা নাই রাজনীতির। আমরা চাইলেই কিন্তু এটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যেতে পারি না, মানে আইনের অনুশাসনটা তো আমাদের হাতে নেই, আমাদের ক্ষমতায় নেই। আমরা আগেও বিরোধী দলে ছিলাম, এখনও বিরোধী দলে। তো সেইখানে কিছু কিছু জিনিস হলে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রায় 1000-এর উপর ইতিমধ্যে বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, বিভিন্নভাবে পানিশমেন্ট করেছে। নট অনলি সারা বাংলাদেশে কিন্তু পোস্টার, লিফলেট এইসব ছাড়া বন্ধ। কোনো বহর, হুন্ডা বহর, গাড়ি বহর এইসব নিয়ে যাওয়া বন্ধ। কিন্তু আমরা কিন্তু 7ই নভেম্বরের পোস্টার মেট্রো রেলের পিলারে এখনো দেখতে পাই। 7ই নভেম্বর তো একটা জাতীয় প্রোগ্রাম, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রোগ্রাম। সেইখানে কোনো কারো ব্যক্তি ছবি দিয়ে সেটা করা নিষিদ্ধ। এখন ওই 7ই নভেম্বর বলেন, ঈদের প্রোগ্রাম বলেন, কিংবা আপনার 16ই ডিসেম্বর, 26শে মার্চ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, এই দিনগুলো একদম ডিফারেন্ট। তো সেটা কেন্দ্রীয়ভাবে যে পোস্টার ছাপানো হয়েছে সেটা আলাদা জিনিস। ব্যক্তিগত নামে যে পোস্টার, লিফলেট করা নিষেধ, এবং আমাদের নেতা ভীষণ সিরিয়াসলি আপনার আবারও বলেছে। আপনি দেখেন ঢাকা শহর থেকে প্রায় সব পোস্টার নামানো হচ্ছে, লিফলেট আপনার ব্যানার নামানো হচ্ছে। তো এই যে চেষ্টার তো শেষ নাই, আমরা যার পণ্যায় চেষ্টা করছি। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমি জনাব সাব্বির আহমেদের কাছে একটু যেতে চাই। নীলুফার আপার বক্তব্যে যেটা মনে হলো যে বিএনপির হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে তৃণমূলের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার একটা জায়গা তারা খুঁজে পাবে। এবং তিনি আরেকটা বিষয় বলছেন যে তারা এখনও বিরোধী দলেই আছে, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গত 15 বছর। সরকার রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে সংস্কার কিভাবে করতে পারে? দেখুন, এটা তো অলরেডি মানে আমরা আলোচনায়, আমাদের দুজনের আলোচনায় কিন্তু বিষয়টা চলে এসছে। যে প্রথম কথা হলো সরকারের মানে সিরিয়াসলি পার্টিগুলোকে ইনভলভ করা এই প্রক্রিয়ার মধ্যে। তাহলে আপনার কাছে কি মনে হয় কেন তারা করছে না কিংবা করতে চাচ্ছে? আমি জানি না কেন করছে না, যে তারা মানে কিন্তু করতেই হবে তাদেরকে। কারণ তারা যদি আসলে এই সংস্কার করতে চায়, সিরিয়াসলি মিন করে সংস্কারগুলো তারা করতে চায়, এছাড়া তাদের সামনে কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে এটা সেই 90-এর মতোই হবে। কিছু সুপারিশ তারা রেখে যাবেন, এটার কোনো কার্যকারিতা থাকবে না। যখন নতুন দল সরকার গঠন করবে, এটার কোনোই কার্যকারিতা থাকবে না। কারণ আলটিমেটলি তো এগুলো সংসদে পাস হতে হবে। এই রাজনৈতিক সংস্কারগুলো সংসদে যেতে হবে এবং সেখানে পাস হতে হবে। তো সেখানে যদি রাজনৈতিক দলকে আপনি আস্থায় না নেন, তাহলে কেমন করে হবে? আপনি 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে, আমার ধারণা আর কি, যে 3 মাসের মধ্যে তো এই কমিশনগুলো কাজ করছে। আমি জানি না, হয়তো বা জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে তারা প্রত্যেকে একটা, না সেটা আজকে প্রধান উপদেষ্টাও বলেছেন যে 6টি সংস্কার কমিশনের কাজ অনেকখানি এগিয়েছে, ডিসেম্বর নাগাদ তারা একটা রিপোর্ট দেবে। দেন আমি মনে করি যে ওই রিপোর্ট ইজ নট সাফিসিয়েন্ট এই সংস্কারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই রিপোর্টটা যদি মানে রাজনৈতিক দলের যে পালসকে যদি রিফ্লেক্ট না করে,
কোনো লাভ হবে না। সুতরাং ওইগুলোকে নিয়ে আবার বসতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। শুধু তাই নয়, সেগুলো তাদের সেই সুপারিশগুলো জনগণের কাছে পৌঁছাইতে হবে মিডিয়ার মাধ্যমে। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটি যেটা ছিল সেখান থেকে নাগরিক কমিটি হয়েছে। নাগরিক কমিটি থানায় থানায় তারা কমিটি তৈরি করছে। আপনি কি মনে করেন যে সরকার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটিকে অত্যাধিক গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে একভাবে পাশ কাটিয়ে যাচ্ছে কিনা, কিংবা এটার ফলাফল কি হতে পারে? আমি নাগরিক কমিটি সম্পর্কে যতগুলো জানি যে এটা তো এখনো ওইভাবে জাতীয় পর্যায়ে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে এখনো ওইভাবে সংগঠিত হতে পারেনি। গতকালকে তারা আমি একটা যতটুকু কথা জানি, বলেছে। তো তারা যেটা দাবি করে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চায় বা থাকছে, কাজ করছে এখন। তো প্রেশার গ্রুপ হিসেবে তারা কিছু প্রেশার দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের উপরে। তো আমার মনে হয় যে মানে অনেকটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মাঝে মধ্যে যেভাবে বিহেভটা করে, মানে সেটা আমার অনেক সময় মনে হয় যে তারা বলতে চায় যে সরকারকে সব সময় আমাদের কথা মেনে চলতে হবে। এইটা হুইচ ইজ নট পসিবল। এইটা কোনো সরকারের পক্ষেই সম্ভব না যে আমরা একটা সরকার একটা প্রেশার গ্রুপের কাছে সব সময় সব বিষয়ে সব কিছু শুনতে বাধ্য থাকবে। এইটা তো হয় না, এটা কখনো কাজ করে না কোথাও আর কি। জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম, মাঝে বেশ কিছু আলাপও আসলো। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করাটা কি আসলে এই সরকারেরই দায়িত্ব, নাকি হচ্ছে এটা তারা নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে সেই আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দিবে? কারণ আমরা কথা হচ্ছিল দ্রব্যমূল্য নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এগুলো কি এই সরকারের দ্বারা আসলে আকাঙ্ক্ষা পূরণ করা দেখেন, সম্ভব কিনা? কিছু জিনিস আছে তড়িৎ আর কিছু জিনিস আছে বিলম্ব। তড়িৎ যেমন দ্রব্যমূল্য, এটা আসলে যখন যে সরকারে থাকবে তারই এটা সলিউশনে আসা উচিত। যেমন এখন আমরা আগে জানতাম যে সিন্ডিকেট আছে, এটা সত্য। আপনার ৪৫ টাকা ৪০ টাকার পেঁয়াজটা যখন ১২০ থেকে ১৪০-এ ওঠানামা করে, তখন আপনার বুঝতে হবে যে সিন্ডিকেটের দৌরত্বটা কতটুকু। আজকে যেমন আপনার প্রধান উপদেষ্টা এটা বললেন ৯.৫ কোটি ডিম অর্ডার দিয়েছে। আপনি দেখেন যে দেশের মানুষ প্রায় ২০ কোটি, ৯.৫ কোটি ডিম তো অর্ধেক মানুষের জন্য একদিনের খাবার এবং সেটা আমদানি করা যায় না, বিভিন্ন বিধিনিষেধের কারণে উনি ৩০ লাখ বলেছে ডিম এটা। আমদানি হয়েছে। তো এই যে বললেন, বলাটাও বা কি, এটা কি একদম লিখে রেখে এক ফোঁটা দিলেন শিশিরের মতো না? যে এই শিশির দিয়ে কি করবে বাংলাদেশের মানুষ? তার মানে তারা কত অসহায়, আপনি এই জায়গাটা দেখেন। তো এই জিনিসটা আপনার কবে নির্বাচন দিবেন সেই দিন বাজার মূল্য ঠিক হবে। যদি অন্তর্বর্তী সরকার যদি আপনার সিন্ডিকেট ভাঙতে না পারে, কোনো দলীয় সরকার তো আরও ভাঙতে পারবে না। কারণ দলীয় সরকারকে ভোটে পাশ করানোর জন্য ব্যবসায়ীদের একটা অবস্থান থাকে, দলীয় সরকারদের সাথে কাজ করার জন্য বাংলাদেশে ব্যবসায়ীদের একটা অবস্থান থাকে, দলীয় সরকারকে বায়াস্ট করার জন্য ব্যবসায়ীদের একটা অবস্থান থাকে। সেখানে তারা কিভাবে পারবে যদি অন্তর্বর্তীকালীন সরকার কারো ভোটে হয় নাই? জনগণের ডিমান্ড অনুযায়ী হয়তো এইবার হয়েছে, তো ডিমান্ড অনুযায়ী জনগণের জন্যই তো কাজ করবে, কোনো বিশেষ মহলের জন্য তো কাজ করবে না। তাহলে উনি কেন বিশেষ মহলে বায়াস্ট হচ্ছেন, ওনারা কেন বায়াস্ট হচ্ছেন? এটাই আমাদের কথা। আর কিছু কিছু জিনিস আছে সেটা দলীয় সরকারের বিকল্প হতে পারে। আজকে কিন্তু সিপিডিও যেটা আইন বলেছে পাস যে করার ব্যাপারে ভঙ্গুর অবস্থা রেখে গেছে পতিত সরকার, তার ঠিক হতে ২ বছরের বেশি সময় লাগতে পারে। এবং আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশের যে তেলের দাম পরিশোধ করা যেটা বাকি ছিল সেটা পরিশোধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থনৈতিক কাঠামোতে একটা পরিবর্তন আসছে। তো এগুলো কি আসলে জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ? যেখানে যে দেশে 10টা 9টা 10টা ব্যাংক দেউলিয়া ঘোষণা হয়, এই সরকারের সময় তো হলো আবার। আর যখন জিনিসপত্রের দাম লাগামহীন অবস্থায় থাকে এবং যখন কিছু ঋণ শোধ করার জন্য শুধুমাত্র আমাদের যে প্রবাসী ভাই বোনেরা যে রেমিটেন্সটা পাঠিয়েছে, আপনার গার্মেন্টসের অবস্থা কিন্তু চরম খারাপ। আপনার শুধুমাত্র বিদেশিরা যে আমাদের রেমিটেন্স পাঠিয়েছে, এই রেমিটেন্স দিয়ে হয়তো বা কিছু আপনার নগদ ডলারের আপনার এখানে সরবরাহটা হয়েছে, একটু চোখে পড়ার মতো, একটু ঋণ শোধ করার, কিস্তি, ঋণ তো না, কিস্তি শোধ করার আপনি কিছু করতে পেরেছেন। এটাই কিন্তু সব না। আপনার দেশের অবস্থা অত্যন্ত নাজুক। এই নাজুক অবস্থায় আপনি যিনি অর্থ উপদেষ্টা, উনিই ভালো বলতে পারবেন। উনি প্রথমে এসে বলছিলেন এটা সামান্য ব্যাপার, আমি ঠিকঠাক করে ফেলবো। যদি ঠিকঠাক হতো তাহলে 3 মাসে কিন্তু যে চালের দাম কেজিতে 10 টাকা বেড়ে যেত না। কেজিতে 10 টাকা বাড়ার মতো এমন কোনো কিছু মানে পৃথিবীর উলট পালট হয়ে যায় না যে কেজিতে 10 টাকা 8 টাকার চালের দাম বেড়ে যাবে।
সো এই জায়গাটা থেকে বুঝতে হবে যে আমাদের অবস্থা কতটা সঙ্গীন। সেই জায়গায় আবার এই যে ওনারা যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার ওনাদের এত তড়িৎ না, এটা চলমান, এটা চলবে। কিন্তু তড়িৎ যেটা সেটা হলো বাজার দ্রব্যমূল্য, তড়িৎ যেটা সেটা আইন শৃঙ্খলা, তড়িৎ যেটা সেটা আইনের অনুশাসন। আপনার আইনের অনুশাসন কোথায় এখন পর্যন্ত আমরা ওরকম দেখছি না। এবং দেশের অবস্থা কোথায় কতটা নাজুক হয়ে গেলে যে একটা মানুষকে, বাচ্চাকে আপনার তুলে নিয়ে যায়, 8 মাসের বাচ্চাকে, যখন সে সাফিসিয়েন্ট ওইখানে কোনো অর্থ সম্পদ না পেয়েই তো বাচ্চাটাকে, আমরা যা পত্রিকা যা বললো, তো এই অবস্থায় দেশের একটা ডাকাত চোর সেও ভালো কিছু অ্যামাউন্ট চায়, না পেলে অন্য দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করে। এই যে নাজুক অবস্থার মধ্যে আমি বলতে চাই যে সরকারকে খুব সিরিয়াস ভাবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা ব্যাপারে রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে। জি, জনাব সাব্বির আহমেদ, আপনি যদি একটু বলেন যে খুব সিরিয়াস ভাবে সরকারকে চিন্তা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকার আসলে আর কতদিন সময় পাওয়া উচিত? না, অবশ্যই, কারণ এই সরকারটি তো 3 মাসের জন্য, 3 মাস তো অলরেডি তারা পার করে দিয়েছেন। না, কিন্তু তারা কিন্তু বলেছিল 3 থেকে 5 বছর হতে পারে মেয়াদ শুরুতে আসার পরপরই। না, আমি বলছি আর কি যে আইন কি বলে সেটা। হ্যাঁ, আমি এই বিষয়ে কোনো আইন বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে অর্ডিন্যান্সটা মানে যে অর্ডিন্যান্সটা রেডি করার কথা, আমি যতদূর জানি এটা এখনো চূড়ান্ত করতে পারেন নাই তারা। এটা তারা চূড়ান্ত করবেন এবং আমি যতদূর বুঝতে পারি যে এটা হয়তো কোর্টের মাধ্যমে একটা এই বিষয়ে তারা একটা মতামত নেবেন। পরবর্তীকালে এইটাও কিন্তু পার্লামেন্টে যাবে, এই যে তাদের যে বৈধতার মেয়াদ, এই বিষয়টাও কিন্তু পরবর্তী পার্লামেন্টে যাবে আর কি। তো আমার মনে হয় যদি তারা সিরিয়াসলি সংস্কার মিন করেন, যে কমিশনগুলো তারা করেছেন, আমি মনে করি যে সংস্কারের প্রয়োজন আছে। মানে সংস্কার তারাই করে ফেলবেন আমি সেটা বলছি না, কিন্তু সংস্কারের একটা রূপরেখা তৈরি করে সেটাকে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে তারা যদি একটা ঐক্যমতের জায়গায় বসতে পারেন ওই রূপরেখাটা নিয়ে, ওইটা হয়তো কিছুটা রেজাল্ট দিবে, ফলাফল দিবে। অনেক ধন্যবাদ জনাব সাব্বির আহমেদ। আমি আপনার কাছে শেষ করতে চাই আপনাকে দিয়ে, সেটা হচ্ছে সরকারের এই যে আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কিংবা সংস্কারের জন্য কতদিন সময় দিতে প্রস্তুত রাজনৈতিক দলগুলো? 30 সেকেন্ডের মধ্যে বলবেন। আমার মনে হয় যে 3 মাস তো চলে গেল, এটা কিন্তু এমনিই এটা আইনের মধ্যে না সরকার, তারপরেও 3 মাসের পরে কিন্তু নির্বাচনটা তার দেওয়া একদম মানে সাংবিধানিক সংস্কার হোক কিংবা না হোক, হ্যাঁ সেটা চলে গেল। এখন তাদেরই ক্লিয়ার করতে হবে যত আর্লি অ্যাজ পসিবল। আমরা বলেছিলাম যৌক্তিক সময়, তারপরে বলেছিলাম রোডম্যাপ, তারপরে বলেছিলাম নির্বাচন কবে দিবেন। ওনারা কিন্তু এখনো ওটা আসলে স্কিপ করে যাচ্ছে বারবার। আজকে যেটুকু বলেছেন যে খুব তাড়াতাড়ি, সেই খুব তাড়াতাড়ির সঙ্গে কিন্তু আবার সংস্কারটা জুড়ে দিয়েছেন। তো এই জুড়ে দেওয়ার জন্য ওনাদেরকেই বলতে হবে কতদিন। তবে আমরা মনে করি 6 মাস, সর্বোচ্চ 9 মাস, এই রকম। এর চেয়ে বেশি তো হওয়ার উচিত না, ঠিক না। অনেক ধন্যবাদ জনাব নীলুফার চৌধুরী মনি এবং ডক্টর সাব্বির আহমেদ, আপনাদের দুজনকে। আপনাদের মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো জানলাম যে সরকার যে জন আকাঙ্ক্ষা পূরণ করতে কতটুকু পেরেছে এবং আলটিমেটলি তাদের কি করা উচিত এবং কতদিনের মধ্যে জনগণের সরকারের কাছে, অর্থাৎ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, তারা আজকে জানিয়েছেন যে সরকার কতটুকু সফলতা পেয়েছে এবং ভবিষ্যতে তাদের কি করা উচিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।